ওয়েলকাম এভরিবডি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে সেশন শুরু করব। আমরা এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় আর অ্যাসেট অ্যাপ্রোচ বা অ্যাসেট মডেলের ভিত্তিতে কিভাবে এক্সচেঞ্জ নির্ধারণ করা যায় সে সংক্রান্ত আলোচনাগুলো করছিলাম। আমরা গত ক্লাসে যেটা দেখেছি সেটা হলো যে ফরেন কারেন্সি মার্কেটে অ্যাসেট অ্যাপ্রোচের মাধ্যমে যে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন ব্যবহার করেছি আমরা, যেটাকে সংক্ষেপে IRP বলে, ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। অর্থাৎ দুটো দেশের ইন্টারেস্ট রেট সমান হবে সেই সম্পর্কের উপর ভিত্তি করে ফরেন কারেন্সি মার্কেটে এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। তবে এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনের ক্ষেত্রে দুটো দেশের ইন্টারেস্ট রেট সমান। ইন্টারেস্ট রেট হচ্ছে রেট অফ রিটার্ন। যখন আমরা দুটো রেট অফ রিটার্নকে একই কারেন্সিতে প্রকাশ করি, rate of return expressed in the same currency must be equal between any two pair of currency, যেটা বলি আমরা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। আমরা এই ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনের উপর ভিত্তি করে কিভাবে স্পট মার্কেটে বা কারেন্ট এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় তার একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা দিয়েছিলাম গত ক্লাসে আমরা। এবং এই যে একটা এক্সচেঞ্জ রেট নির্ধারণের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলেছিলাম শর্ট টার্ম অ্যানালিসিস। যেটা বলেছিলাম আমরা শর্ট টার্ম অ্যানালিসিসের অর্থ হলো যে এখানে কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট হয় না, যেমন প্রাইসটাকে এখানে স্টিকি ধরা হয় বা প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করে না, প্রাইসের পরিবর্তন হয় না, এটা ধরে নেওয়া হয় শর্ট রানে। কিন্তু লং রান অ্যাডজাস্টমেন্ট যখন আমরা করবো তখন দেখবো যে প্রাইসটাও শিফট করে, প্রাইসটাও চেঞ্জ হয়, সেটা আমরা দেখবো। তাহলে আমরা এই শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অন্যান্য কিছু ভেরিয়েবল প্রাইস, আউটপুট এগুলোর কোনো পরিবর্তন হয় না বলে আমরা ধরে নেব। কেমন? তো আমরা এই শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্টটা কেমন হয়, শর্ট টার্ম বা ইমিডিয়েটলি বা অল্প সময়ের মধ্যে ফরেন কারেন্সি মার্কেটে কি ধরনের প্রভাব পড়ে বিভিন্ন ডিস্টারেন্সে, বিশেষ করে মানি সাপ্লাই এর পরিবর্তনের ফলে যে যে প্রভাবটা পড়ে এক্সচেঞ্জ রেটের উপরে, সেটা আমরা ব্যাখ্যা করেছি গত ক্লাসে। আজকে আমরা লং রান দিকটা নিয়ে আলোচনা করব এবং শর্ট টার্ম দিক দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব এই দুটো বিষয়ের মধ্যে, এবং কিভাবে ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয় শর্ট রানে দুটো কারেন্সির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে রেট অফ রিটার্ন যেটাকে আমরা ইন্টারেস্ট রেট দিয়ে প্রকাশ করি আমরা, সেই ইন্টারেস্ট রেট যার মাধ্যমে আমরা রেট অফ রিটার্নটা প্রকাশ করি বিভিন্ন কারেন্সির, সেটা কিভাবে পরিবর্তিত হয়। কারণ ইন্টারেস্ট রেট পরিবর্তন হলে কারেন্সি যে এক্সচেঞ্জ রেট সেটা পরিবর্তন হবে। আমরা দেখেছি যে শর্ট রান দুটো আমরা যে ফিগার দেখেছি সেখানে দুটো রেখা ছিল, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন যেটা দিয়ে ইন্টারেস্ট রেটকে প্রকাশ করা হয়, যেটা মূলত ছিল ইউএস ইন্টারেস্ট রেট, যেটা ছিল মূলত। একটা ছিল আমাদের ডাউন স্লোপিং একটা লাইন ছিল, যেটা ইউরোপিয়ান আর অন্য দেশের পার্টনার কান্ট্রির যে রেট অফ ইন্টারেস্ট সেখানে সেটার মাধ্যমে দেখানো হয়েছিল, যে ডাউন স্লোপিং এর ডিমান্ড কার্ভের মধ্যে একটা লেখা সেটা দিয়ে দেখানো হয়েছিল। তবে সেখানে আমরা যে ইউরোপিয়ান ইন্টারেস্ট রেট সেটা আমরা ডলার টার্মে প্রকাশ করেছিলাম, যাতে একই কারেন্সিতে প্রকাশ করে দুটোকে কম্পেয়ার করা যায়। এবং এই দুটো রেখা যেখানে ইন্টারসেক্ট করে সেখানে আমাদের ভারসাম্য এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়েছিল। এখন আমাদের এই যে বেসিক যে মডেল, যেখানে আমাদের ইউরোপিয়ান আর পার্টনার কান্ট্রির যে ইন্টারেস্ট রেট বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন টার্মস অফ ডলার এবং ইউএস রেট অফ রিটার্ন বা হোম কান্ট্রি রেট অফ রিটার্ন এক্সপ্রেস ইন টার্মস অফ ডলার, দুটো যেখানে সমান হয় সেখানে বলেছি আমরা ভারসাম্য এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়। তাহলে এই দুটো রেখার যে কোনো একটা যদি পরিবর্তন হয়, ভার্টিক্যাল লাইন যেটা ইউএস ইন্টারেস্ট রেট বা ডাউন স্লোপিং লাইন যেটাকে বলছি আমরা যে পার্টনার কান্ট্রি বা ইউরোপের যে ইন্টারেস্ট রেট সেটা, এই দুটো যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে ফরেন কারেন্সি মার্কেটে এক্সচেঞ্জ রেটের উপর একটা পরিবর্তন আসবে। এই দুটো কি কি কারণে পরিবর্তন হতে পারে বা কয়েকটা ইঙ্গিত দিয়েছিলাম, যে একটা হচ্ছে যদি ইউএস ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়, ইউএস ইন্টারেস্ট রেট যদি বৃদ্ধি পায় তাহলে ভার্টিক্যাল লাইনটা ডান দিকে মুভ করবে, ডান দিকে শিফট করবে এবং ইন্টারসেকশন পয়েন্টটা তখন নিচে নেমে যাবে। কেমন? আমরা ভার্টিক্যাল লাইনে দেখিয়েছিলাম যে কারেন্ট এক্সচেঞ্জ রেট, আর যখন আমরা যখন এই ভার্টিক্যাল লাইন বরাবর নিচের দিকে আমরা অগ্রসর হব, তার মানে হচ্ছে ইউএস ডলার উইল বি এক্সপেন্সিভ অর ইউরো উইল বি চিপার। অর্থাৎ যখন আমরা ভারসাম্যটা যখন ভার্টিক্যাল লাইন বরাবর নিচের দিকে নামবে, অর্থাৎ এক্সচেঞ্জ রেট যখন কমবে কারেন্ট মার্কেটে, তার অর্থ হবে ডলার ইজ গেটিং স্ট্রঙ্গার, ডলারের মূল্য বাড়ছে। আর পার্টনার কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি আমরা ধরেছি ইউরো মূল্যটা কমছে।
সুতরাং ভারসাম্য কমার অর্থ হচ্ছে বা এক্সচেঞ্জ রেট কমার অর্থ হচ্ছে ইউএস কারেন্সি স্ট্রঙ্গার হওয়া, ইউএস কারেন্সির দাম বাড়া। আর ভারসাম্য বাড়ার অর্থ হচ্ছে বা এক্সচেঞ্জ রেট বাড়ার অর্থ হচ্ছে যে ডলারের মূল্য কমে যাওয়া বা ডলারের ডেপ্রিসিয়েশন হওয়া, ডলারের ডিভ্যালুয়েশন হওয়া। কেমন ডলারের ডিভ্যালুয়েশন হওয়ার অর্থ হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হওয়ার অর্থ হচ্ছে অন্য কারেন্সি যেটা আছে ইউরোপিয়ান কারেন্সি সেটার অ্যাপ্রিসিয়েশন হওয়া। কারণ একটা কারেন্সির ডেপ্রিসিয়েশন অটোমেটিক্যালি পার্টনার কান্ট্রির অ্যাপ্রিসিয়েশনকে ইন্ডিকেট করে। একটা কান্ট্রির মূল্য কমলে অন্য কারেন্সির মূল্য বাড়ে, মানে একটা কারেন্সির মূল্যকে অন্য কারেন্সির মূল্য সাপেক্ষে প্রকাশ করা হচ্ছে সে কারণে। আমরা এই যে ভারসাম্যের পরিবর্তনের কয়েকটা সোর্স আছে। একটা হলো যে ইন্টারেস্ট রেটটা যদি বৃদ্ধি পায়, ইউএস ইন্টারেস্ট রেট কিংবা ইউএস ইন্টারেস্ট যদি কমে, অর্থাৎ ভার্টিক্যাল লাইনটা যদি আমাদের মুভ করে ডানে কিংবা বামে যদি মুভ করে, তাহলে ভারসাম্য যে এক্সচেঞ্জ রেট সেটার উপর একটা প্রভাব পড়বে। আরেকটা সোর্স হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা ছাড়া বা ইউএস ইন্টারেস্ট রেট ছাড়া যে আমাদের যে ডাউনওয়ার্ড স্লোপিং যে লাইনটা আছে, যেটাকে আমরা ইউরোপিয়ান কারেন্সি বা ইউরো কারেন্সির যে রেট অফ রিটার্ন ইন টার্মস অফ ডলার, সেটা যদি পরিবর্তন হয়, সেটা দুটো কারণে পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে যদি ইউরোপিয়ান গভর্নমেন্ট যদি তাদের ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেয় কিংবা কমিয়ে দেয়, অথবা ফরেন কারেন্সি মার্কেটে যারা পার্টিসিপেন্ট যারা আছে তাদের যে এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার এক্সচেঞ্জ রেট সেটা যদি পরিবর্তন হয়, তাহলে এই ডাউনওয়ার্ড স্লোপিং যে রেখাটা আছে সেটার অবস্থানে পরিবর্তন হতে পারে এবং ভারসাম্যের পরিবর্তন হবে, অর্থাৎ ভারসাম্য এক্সচেঞ্জের যেটা সেটার পরিবর্তন হবে। সুতরাং তিনটা সোর্স থেকে এই ফরেন কারেন্ট মার্কেটে বা স্পট মার্কেটে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন আসতে পারে। একটা হচ্ছে ইউএস ইন্টারেস্ট রেট পরিবর্তন হওয়া, দুই নম্বর হচ্ছে যে ইউরোপিয়ান ইন্টারেস্ট পরিবর্তন হওয়া, তিন নম্বর হচ্ছে ফরেন কারেন্সি মার্কেটে যারা পার্টিসিপেন্ট আছে তাদের এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার এক্সচেঞ্জ রেট পরিবর্তন হবে। তিনটা সোর্স থেকে আমাদের ভারসাম্যটার পরিবর্তন আসতে পারে। এখন এই তিনটা সোর্স আবার অনেকগুলো সোর্স থেকে সৃষ্টি হতে পারে। কেমন যেমন এই ইউএস ইন্টারেস্ট রেটটা পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে, মানি সাপ্লাই পরিবর্তন, ডিমান্ড ফর মানি পরিবর্তন, আউটপুটের পরিবর্তন, বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে এই ইন্টারেস্ট রেটের পরিবর্তন। ঠিক একইভাবে ইউরোপিয়ান ইন্টারেস্ট রেট যেটা সেটাও এই ধরনের বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। ইউরোপিয়ান আউটপুটের পরিবর্তন বা প্রোডাক্টিভিটির পরিবর্তন, কিংবা ইউরোপিয়ান মানি সাপ্লাই পরিবর্তন, কিংবা ইউরোপিয়ান মানি ডিমান্ডের পরিবর্তন, বিভিন্ন সোর্স থেকে। একইভাবে ইউরোপিয়ান যে মানি যে ডিমান্ড কার্ভ যেটা আছে বা ইউরোপিয়ান কারেন্সিতে ইনভেস্টমেন্ট যে রিটার্নের যে কার্ভটা আছে ডাউনওয়ার্ড স্লোপিং, সেটারও পরিবর্তন আসতে পারে। বা এক্সপেকটেশনে যদি পরিবর্তন হয় মার্কেট পার্টিসিপেন্টের মধ্যে অ্যাবাউট দ্য ফিউচার এক্সচেঞ্জ রেট, তাহলেও আমাদের এই ভারসাম্যের মধ্যে পরিবর্তন আসতে পারে। তো আমরা আজকে একটা সোর্স থেকে মানি সাপ্লাইয়ের পরিবর্তনের মাধ্যমে আমরা জানি যে মানি সাপ্লাই যখন আমরা আইএসএল মডেল থেকে আমরা জানি যে মানি সাপ্লাই যদি পরিবর্তন করা হয়, মানি সাপ্লাই যদি বৃদ্ধি করা হয় ফর এক্সাম্পল, তাহলে ইন্টারেস্ট রেটটা ফল করে। মানি সাপ্লাই বাড়ানো হলে এলএম কার্ভ ডান দিকে শিফট করে, আইএস কার্ভ যদি স্থির থাকে তাহলে আমাদের ভারসাম্য ইন্টারেস্ট সেটা কমে যাবে। সুতরাং মানিটারি পলিসির মাধ্যমে বা মানি সাপ্লাইতে পরিবর্তনের মাধ্যমে যে কোনো দেশের গভর্নমেন্ট তার ইন্টারেস্ট রেটকে কন্ট্রোল করতে পারে, ম্যানেজ করতে পারে, ইন্টারেস্ট রেটকে কমাতে পারে কিংবা বাড়াতে পারে। আমরা এখানে এই যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম, আমরা এখানে আসলে গত ক্লাসে আমরা অ্যাসেট মার্কেট, যে এখানে আমাদের অ্যাসেট ডিমান্ড এবং অ্যাসেট সাপ্লাই এর উপর ভিত্তি করে ভারসাম্য এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় তার একটা ব্যাখ্যা দিয়েছি, একটা চিত্র এঁকেছিলাম আমরা সেখানে। তো আমরা আজকে সেই চিত্রটাকে সাপ্লিমেন্ট করব আরেকটা মার্কেট দিয়ে, যেটা বলা হয় মানি মার্কেট। এবং এই দুটো মার্কেটের মাঝে যে লিংক আছে সেই লিংকটাকে আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা গত ক্লাসে শুধুমাত্র অ্যাসেট ডিমান্ড এবং অ্যাসেট সাপ্লাইটা নির্ভর করে যে অ্যাসেট মানে এখানে আমাদের কারেন্সি গুলোকে আমরা অ্যাসেট হিসেবে চিন্তা করছি। দুটো অ্যাসেট আছে এখানে, একটা হচ্ছে ডোমেস্টিক কারেন্সি বা হোম কারেন্সি, আর একটা হলো আমাদের ফরেন কারেন্সি বা ফরেন অ্যাসেট। এই দুটো যে ডিমান্ড নির্ভর করে ওই কারেন্সিগুলোর যে রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন তার উপর নির্ভর করে। এইটা হচ্ছে আমাদের অ্যাসেট মার্কেট। সেই অ্যাসেট মার্কেটে আমাদের কি নির্ধারিত হয়? ফরেন কারেন্সির ভারসাম্য দাম নির্ধারিত হয়। একটা কারেন্সির দাম কত হওয়া উচিত সেটা নির্ধারিত হয় অ্যাসেট মার্কেট। এই অ্যাসেট মার্কেট যেহেতু ইন্টারেস্ট রেটের মাধ্যমে নির্ধারিত হয়, দুটো কারেন্সি ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয়, এবং এই ইন্টারেস্ট রেটটা নির্ধারিত হয় আরেকটা মার্কেটে, এটাকে বলা হয় মানি মার্কেট। মানি মার্কেটে ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি দুটোর ইন্টারেকশনের মাধ্যমে আমাদের ভারসাম্য সুদের হার নির্ধারিত হয়। এই সুদের হারটা অ্যাসেট মার্কেটে আবার
অ্যাসেটের দামকে নির্ধারণ করতে সাহায্য করে। অ্যাসেট মার্কেট মানে এখানে ফরেন কারেন্সি মার্কেট, ফরেন কারেন্সি মার্কেটে ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ রেট সেটাকে নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে এখানে আমরা দুটো মার্কেটকে আজকে আমরা একত্রিত করব, একত্রিত করে এই শর্ট রান ইকুইভ্যালেন্ট দেখার চেষ্টা করব। শর্ট রান ইকুইভ্যালেন্ট কিভাবে চেঞ্জ হয় বিভিন্ন প্রতিঘাতে, বিভিন্ন ডিস্টারবেন্সের কারণে, এবং লং রানে শেয়ার রেসপন্সটা কেমন হয়, শর্ট রান রেসপন্সটা কেমন হয়, অর্থাৎ যদি কোনো ডিস্টারবেন্স সৃষ্টি হয় ফরেন কারেন্সি মার্কেটে, তাহলে শর্ট রানে মার্কেটে এক্সচেঞ্জ কিভাবে মুভ করে, বিহেভ করে, এবং লং রানে এই এক্সচেঞ্জ রেটের মুভমেন্টে কেমন হয়, বিহেভটা কেমন হয়, অর্থাৎ ওভার দ্য লং রান অর ইন দ্য লং টার্ম what will be the exchange rate, equivalent exchange rate, যেটা আমরা বলি লং রান এক্সচেঞ্জ রেট, যেটা বলছি আমরা। এই দুটো বিষয়কে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা এটাকে আমরা নাম দিব মানি সাপ্লাই এন্ড এক্সচেঞ্জ রেট ইন দ্য শর্ট রান। আপনি বুঝতে পারছেন যে মানি সাপ্লাই যদি পরিবর্তন করা হয় তাহলে সেটা এক্সচেঞ্জ রেট কিভাবে প্রভাবিত করে। আমরা দুটো মার্কেটকে একসাথে আনার চেষ্টা করবো। আমরা দেখবো যে এখানে আমরা এই মানি সাপ্লাইকে পরিবর্তন করা হলে, ফর এক্সাম্পল যদি বৃদ্ধি করা হয়, তাহলে আমরা এখানে দেখবো রেজাল্ট হিসেবে দেখবো যে মানি সাপ্লাই বাড়ানো হলে এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন, অর্থাৎ এক্সচেঞ্জ রেটের ভ্যালুটা কমে যায়। কোনো দেশের গভর্নমেন্ট যদি তার মানি সাপ্লাইকে বাড়িয়ে দেয়, ইভেন আদার থিংস আর দ্য সেম, অর্থাৎ অন্যান্য দেশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, অন্যান্য দেশ তাদের মানি সাপ্লাই পরিবর্তন আনছে না, বা অন্যান্য বিষয়ে কোনো পরিবর্তন আসছে না, ডিমান্ড কোনো পরিবর্তন আসছে না, মানি ডিমান্ড বা অন্যান্য ফ্যাক্টরে কোনো পরিবর্তন আসছে না। এই কনটেক্সটে যদি একটা দেশ তার মানি সাপ্লাইকে পরিবর্তন করে তাহলে আমরা দেখবো যে ওই দেশের, যে দেশ তার মানি সাপ্লাইকে বাড়িয়ে দিচ্ছে, কেমন সে দেশের এক্সচেঞ্জ রেটটা ফল করছে বা এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে, কেমন। অর্থাৎ আমরা যদি টাকার সাথে ডলারের কথা চিন্তা করি, বাংলাদেশ গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে বাড়িয়ে দেয় তাহলে ডলারের এগেইনস্টে টাকার ভ্যালু ফল করবে, যদি ইউএস গভর্নমেন্ট তাদের মানি সাপ্লাইকে বাংলাদেশের মতো না বাড়ায়, কেমন। এটা আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা মানি মার্কেটকে, যেহেতু মানি সাপ্লাইয়ের প্রভাবটা মানি মার্কেটের উপর পড়ে, তাই আমরা এই মানি সাপ্লাইটা মানি মার্কেটকে কিভাবে প্রভাবিত করে এবং মানি মার্কেট থেকে এই প্রভাবটা কিভাবে অ্যাসেট মার্কেটে প্রপাগেট হয়, কিভাবে অ্যাসেট মার্কেটে ছড়িয়ে পড়ে এবং এক্সচেঞ্জকে প্রভাবিত করে, সেটাকে আমরা দেখার চেষ্টা করি, কেমন। তো এখানে এটা শর্ট টার্ম অ্যানালিসিস, যে কারণে শর্ট টার্ম অ্যানালিসিস হওয়ার কারণে আরো কতগুলো বিষয়কে আমরা চেঞ্জ করব না, প্রাইসটা স্থির থাকবে, প্রাইসের কোনো পরিবর্তন হবে না। শর্ট টার্ম আমরা সাধারণত প্রাইসকে স্থির ধরে নিই আমরা, এবং এক্সপেকটেশনের কোনো পরিবর্তন আসবে না ভবিষ্যৎ সম্পর্কে। আউটপুট মার্কেটের বা ডিমান্ড ফর মানি, এগুলো কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র মানি সাপ্লাইটা আমরা চেঞ্জ করব, কেমন। এখানে আমরা গত ক্লাসে আমরা এই মার্কেটটা আমরা দিয়েছি, বলা হচ্ছে অ্যাসেট মার্কেট। আমরা রেট অফ রিটার্নকে লিখেছিলাম, আমরা রেট অফ রিটার্ন অর্থাৎ আমি আর ও আর দিয়ে লিখছি ইন ডলার্স, সংক্ষেপে লিখছি আমি। রেট অফ রিটার্নকে আমরা ডলার টার্মে প্রকাশ করেছি নিউইয়র্কে, আর লম্বকটা আমরা দেখিয়েছি কি এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটকে আমরা লিখেছি ই, ডলারের সাথে ডলারকে এক্স এর মতো করে দিয়ে কেটে দেওয়া হয়, আর ইউরোকে ই এর মতো করে নিতে হয়। ইউরো ডলারের সাথে 1 ইউরো কত ডলার দিয়ে পাওয়া যায়, 1 ইউরোর দাম কত ডলার, যেটা বলছে এক্সচেঞ্জ রেট। তো এই পাঁচশো এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয়, এই ডলারের যে রেট অফ রিটার্ন, যেটা আমরা আর ডলার দিয়ে প্রকাশ করেছি, আমরা ডলার ইন্টারেস্ট রেট। ডলারে আমার অ্যাকাউন্টে যদি ডলারে টাকা রাখি তাহলে সেখান থেকে আমি কি পরিমাণ ইন্টারেস্ট পাবো প্রতি পিরিয়ডে, যেটা হচ্ছে রেট অফ রিটার্ন অন ডলার, এটা হচ্ছে আর ডলার দিয়ে প্রকাশ করছি আমরা। আর যদি আমরা ডলারে টাকা না রেখে আমরা ইউরোতে টাকা রাখি আমাদের অ্যাকাউন্টে, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। আমি সেই ইন্টারেস্ট থেকে আমরা ইউরো ইন্টারেস্ট থেকে আমরা কি করব, ডলারে আমরা কনভার্ট করব, কেমন। অর্থাৎ ইউরো ইনভেস্টমেন্টের মাধ্যমে বা ইউরোপিয়ান কারেন্সিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা যে ইন্টারেস্ট রেট পাবো সেটাকে আমরা প্রকাশ করব ডলারে। শুধু ইন্টারেস্ট রেট না, ইন্টারেস্ট রেটের সাথে সাথে যে কারেন্সির এক্সচেঞ্জের পরিবর্তন কারণে একটা গেইন আসে। আমরা রেট অফ রিটার্নটাকে ক্যালকুলেশন করেছি দুটো সোর্স থেকে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট, একটা হচ্ছে এক্সপেক্টেড চেঞ্জ ইন কারেন্সি এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটের পরিবর্তন কারণে একটা রিটার্ন সেখান থেকে আসতে পারে। দুটো বিবেচনায় যে ইউরোপিয়ান কারেন্সিতে ইনভেস্টমেন্ট করা হলে যে রেট অফ রিটার্ন পাওয়া যায়, সেই রেট অফ রিটার্ন সিগন্যালটা এখানে একটা ডাউন স্লোপিং দেখায় শেষ থেকে,
দেখানো হয়েছে। এটা হচ্ছে ইউরো রিটার্ন, কেমন রিটার্ন অন ইউরোপিয়ান কারেন্সি এক্সপ্রেসড ইন টার্মস অফ ডলার। যে ডলারের প্রকাশ করা হয়েছে ইউরোপিয়ান কারেন্সিতে, যার ফলাফলটা কি কেমন, এটা একটা ডাউন স্লোপিং লাইন। ডাউন স্লোপিং হওয়ার অর্থ হচ্ছে যদি আমার এক্সচেঞ্জ যদি ফল করে, এক্সচেঞ্জ ফল করার অর্থ হচ্ছে ডলার অ্যাপ্রিশিয়েট করা। ডলার যদি অ্যাপ্রিশিয়েট করে তাহলে আমার এই অর্থাৎ এই রেট অফ রিটার্ন এর সাথে দেখেন বলছিলাম যে এক্সচেঞ্জ রেটের সাথে যে এক্সচেঞ্জ রেট যদি ফল করে, ডলার যদি স্ট্রঙ্গার হয়, সেক্ষেত্রে এই রেট অফ রিটার্ন অন ইউরো অ্যাসেট উইল ইনক্রিজ। এক্সচেঞ্জ রেটের সাথে রেট অফ রিটার্ন expressed in terms of dollar is inversely related for European currency. এবং এই দুটো যেখানে সমান হবে, দুটো রিটার্ন যেখানে সমান হবে, সেখানেই আমরা বলেছি ভারসাম্য এক্সচেঞ্জ রেট নির্ধারিত হবে। এক্সচেঞ্জ রেট বিটুইন ডলার এন্ড ইউরো যেখানে ভারসাম্য বলেছি ইএস টার্ম। আমরা এই এই মার্কেটটাকে এটা বলছে যে অ্যাসেট মার্কেট বলছে। এই অ্যাসেট মার্কেটটাকে আমরা মানি মার্কেটের সাথে লিংক করব। মানি মার্কেট সাধারণত ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি সেখানে থাকে। তো এই এই যে আমাদের মানি মার্কেটের সাথে আমরা এইভাবে চিন্তা করি, একটা হচ্ছে ডিমান্ড ফর মানি, যেটাকে এল দিয়ে লিখি আমরা, ডিমান্ড ফর লিকুইডিটি। এটা আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে, ইনকাম বাড়লে ডিমান্ড ফর মানি বাড়ে, আর ইনকাম কমলে ডিমান্ড ফর মানি কমে। আর ইন্টারেস্ট রেট, এখানে ইনকাম তো নাই, এখানে শুধুমাত্র ইন্টারেস্ট রেটটা আছে। এটা একটা এক্সোজেনাস ফ্যাক্টর হিসেবে এখানে আছে। ওয়াইটা ইনকামটা, ইনকাম বাড়লে এই রেখাটা শিফট করে উপর দিকে, ইনকাম কমলে এটা নিচের দিকে শিফট করে, রেসপন্ড করে। আর ইন্টারেস্ট রেট বাড়লে কমলে এটা উপর দিকে মুভ কিংবা নিচের দিকে সেটা ফল করে। এটা আমাদের ডিমান্ড ফর মানি। আর আরেকটা হলো সাপ্লাই অফ মানি, কেমন যেটা এই ইন্টারেস্ট রেটের সাথে সমান্তরাল। ইন্টারেস্ট রেটের সাথে সমান্তরাল, যেটা বলি আমরা এন বাই পি, রিয়েল মানি সাপ্লাই। তো রিয়েল মানি ডিমান্ড, রিয়েল মানি সাপ্লাই, এই দুটো ইন্টারসেকশনের মাধ্যমে ইন্টারেস্ট রেট, যেটা আমরা এখানে আর দিয়ে লিখেছি, আমরা যেটা আর দিয়ে লিখেছি আমরা ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যে কিভাবে নির্ধারিত হয়, ভারসাম্য ইন্টারেস্ট রেট, সেটা আমরা এখানে পাই। আমরা ভারসাম্য এটা যদি ইউএস মানি মার্কেট হয়, যদি ইউএস মানি মার্কেট যদি হয় এটা, তাহলে এটাকে আমরা ডলার বলবো। ডলার নির্ধারিত। এই চিত্রটাকে আমরা চিত্রটাকে আমরা মুভ করতে পারি, রোটেট করতে পারি। অবশ্যই কম্পিউটার গ্রাফ থেকে সেটাকে আমরা রোটেট করে আনার সময়, ঠিক আছে, এইভাবে যদি রোটেট করো, গ্রাফ থেকে রোটেট করে এই ইন্টারেস্ট রেটটাকে বিয়োগে নিয়ে আসবে। আর এই যে ডিমান্ড ফর মানি, অ্যামাউন্ট অফ মানি, সেটাকে আমরা যদি লম্বপক্ষে নিয়ে আসি, উঠিয়ে দিই, এই বিয়োগকে এটা আছে, আর লম্বপক্ষে যদি উঠিয়ে দিই, আমরা ঘুরিয়ে দিই, এটা নিয়ে আসি লম্বপক্ষ আমাদের রেট ডিমান্ড ফর মানি। আর এটাকে আমরা এখানে নিয়ে আসছি, অক্ষটাকে ঘুরিয়ে, তোমরা অনেক সময় আমরা কতগুলো অক্ষর থাকে, লেটার থাকে বা কালার থাকে, আমরা ঘুরিয়ে একই কালার সব পৃষ্ঠে করি, আমরা এখানে ঘোরাতে হয়। এখন আমরা এই ফিগারটা যদি রোটেট করি, আমরা রোটেট করে যদি রেট অফ রিটার্নকে আমি লক্ষ্যে নিয়ে আসি, আর এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, আমরা এই মানি অ্যামাউন্ট অফ মানিকে দেখি, কেমন তাহলে এই চিত্রটা অবস্থা দাঁড়াবে। দেখো এই এম বাই পি হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অ্যাক্সিস। আর এর সমান্তরাল আমাদের এই রেখাটা এম বাই পি। একটু মেন্টাল এক্সারসাইজ করতে হবে এই চিত্রটা, নিচের অংশটা আঁকার জন্য। আমরা এই মানি সাপ্লাইটাকে আমরা বলছি ইন্টারেস্ট অ্যাক্সিসের, এটা মানে ইন্টারেস্ট অ্যাক্সিস। এই মানি সাপ্লাইটা হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট অ্যাক্সিসের সমান্তরাল, এই ইন্টারেস্ট অ্যাক্সিসের সমান্তরাল।
এবং মানির ডিমান্ডটা হচ্ছে, যদি মানি ডিমান্ডটা আঁকো, চিন্তা করো মানি ডিমান্ডটাকে, মানি ডিমান্ডটা কেমন হবে? এল ওয়াই আর এটা মানি ডিমান্ড। যদি চিত্র ঘুরিয়ে ফেলা হয়েছে এটা কেমন দেখাচ্ছে? একেবারে সোজা করে ফেললে ঘুরিয়ে এটা কেমনই দেখাবে। তো এই যে ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি দুটো ইন্টারসেকশনের মাধ্যমে ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। এটা ইউএস মানি মার্কেট যেটা হচ্ছে, এই কোর্স হচ্ছে আমাদের অ্যাসেট মার্কেট আর রিসার্চ হচ্ছে আমাদের মানি মার্কেট। মানি মার্কেটে ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি, যেটা সাপ্লাই অফ মানি যেটা ফিক্সড, এবং ডিমান্ড ফর মানি যেটা ইন্টারেস্ট রেটের সাথে নেগেটিভলি রিলেটেড, এই দুটো যেখানে সমান হবে সেখানে ভারসাম্য ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। এই ভারসাম্য ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে অ্যাসেট মার্কেটে বা ফরেন কারেন্সি মার্কেটে ভারসাম্য এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। এখন এই ইন্টারেস্ট রেটটা কখন পরিবর্তন হতে পারে? ইন্টারেস্ট রেটটা পরিবর্তন হতে পারে যদি ডিমান্ড ফর মানি কিংবা সাপ্লাই অফ মানি যদি পরিবর্তন করা হয়। সরকার যদি সাপ্লাই অফ মানিকে বাড়িয়ে দেয়, ফর এক্সাম্পল, সরকার যদি এখানে তো মার্কেট ইন্টারলিংক, আমরা শর্ট টার্ম ভারসাম্যটা ব্যাখ্যা করার চেষ্টা করছি এখানে আমরা, যে সরকার যদি মানি সাপ্লাইকে বাড়িয়ে দেয়, আমরা এখানে মানি সাপ্লাইয়ের সাথে এক্সচেঞ্জ রেটের সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আমরা এখানে। কেমন? তো এখানে আমাদের মূলত দুটো দেশের কনটেক্সট এখানে আমরা চিন্তা করছি। এখানে একটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, একটা হচ্ছে ইউএস কান্ট্রি। ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আছে, তারা ইউরোপিয়ান মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। আবার ইউএস এর মধ্যে ইউএস সেন্ট্রাল ব্যাংক আছে, যেটাকে ফেডারেল রিজার্ভ ব্যাংক বলা হয় বা সংক্ষেপে ফেড বলা হয়। তো ফেডারেল রিজার্ভ ব্যাংক ইউএস মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। কেমন? তাহলে ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সেটা ইউএস মানি সাপ্লাইকে প্রভাবিত করে বা ইউরোপিয়ান মানি মার্কেটকে প্রভাবিত করে, যেখানে ইউরোপিয়ান ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। আর ইউএস ইকোনমিতে, ইউএস মার্কেটে ইউএস গভর্নমেন্ট বা ইউরোপিয়ান যে ইউএস সেন্ট্রাল ব্যাংক সেটা ইউএস মানি মার্কেটকে প্রভাবিত করে, বা ইউএস মানি মার্কেটের মাধ্যমে রেট অফ ইন্টারেস্ট রেট নির্ধারিত হয় ডলার টার্মসে। এবং এই দুটো ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে ফরেন কারেন্সি মার্কেটে এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। এই ছিল প্রসেসটা। তো আমরা এখানে দেখবো যে যদি মানি সাপ্লাই বৃদ্ধি করা হয়, এই আমাদের মানি মার্কেট কথাটা মুছে ফেলি, এখানে চিত্রটা একটু বড় করে এক্সপ্রেশন করে আমরা এখানে যেটা করতে যাচ্ছি যে মানি সাপ্লাই যদি পরিবর্তন করা হয়, মানি সাপ্লাইতে বাড়ালে মানি সাপ্লাই কার্ডটা এদিকে চলে আসবে। মনে করো প্রাথমিক মানি সাপ্লাই ছিল M1 আর প্রাইস লেভেলটা এটাই ছিল। প্রাইস লেভেল আমি পরিবর্তন করছি না, যেহেতু এটা শর্ট টার্মে আমরা বিবেচনা করছি। শর্ট টার্ম প্রভাবটা কেমন পড়ে সেটা দেখার চেষ্টা করছি। তাই এখানে প্রাইসটা আমরা একটু পরিবর্তন করব না, প্রাইস যা আছে তাই থাকবে। মানি সাপ্লাইকে বাড়ানোর কারণে M1 থেকে যেমন M2 করা হবে, M2 বাই T, এটা ঠিক আছে। M2 is greater than M1। তো এটা আমাদের মূলত এই জায়গাটা নিচে দিকে শিফট করে মানি সাপ্লাই করা। তো মানি সাপ্লাই যদি শিফট করে নিচের দিকে, তাহলে ইউএস মানি মার্কেটে ভারসাম্য যে সুদের হার রেট অফ ইন্টারেস্টটা সেটা কমে যাবে। তো R1 ছিল আগে মনে করো, এখন R2 হয়ে গেল, R2 ডলার। এটা হবে ইন্টারেস্ট, আগে ছিল এটা, এখন এটা বাম দিকে শিফট করব ইউএস ইন্টারেস্ট রেটটা। আমরা প্রথম পয়েন্ট 1 নিয়েছিলাম মানি মার্কেটে, 1 এর যে করেসপন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে 1 প্রাইম অ্যাসেট মার্কেটে। এখন আমরা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে চলে আসলাম মানি মার্কেটে, এবং এটা যে করেসপন্ডিং পয়েন্ট অ্যাসেট মার্কেটে সেটা হলো পয়েন্ট 2 প্রাইম। সম্পর্কিত অ্যাসেট মার্কেট পয়েন্ট হলো পয়েন্ট 2 প্রাইম। তাই যদি হয় তাহলে আমরা দেখছি এখানে যে যে ভারসাম্য যে এক্সচেঞ্জ রেট স্পট মার্কেটে, সেটা যদি আগে এক্সটার্নাল যদি 1 বলে থাকে, প্রথম অবস্থায় সেটা যদি 1 ছিল মনে করি আমরা, তাহলে এটা পরবর্তীতে সেটা কত হয়ে যাবে, E2 হয়ে যাবে। ডলারের সাথে ইউরোর যে এক্সচেঞ্জ রেট সেটা ডিপ্রিসিয়েশন হবে, বৃদ্ধি পাওয়া মানে ডিপ্রিসিয়েশন হওয়া, ইউএস কারেন্সি ডিপ্রিসিয়েশন হবে। ইউএস গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে যদি বাড়িয়ে দেয়,
তাহলে ইউএস মার্কেটে মানি মার্কেটে ইন্টারেস্ট রেটটা ফল করবে, ইন্টারেস্ট রেটটা যদি ফল করে, কেমন ইন্টারেস্ট রেট ফল করলে কি হবে, যদি কম ইন্টারেস্ট রেট পাওয়া যায় ইউএস কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টররা ইউএস কারেন্সিতে ইনভেস্ট করতে চাইবে না, অর্থাৎ ডিমান্ড ফর ইউএস কারেন্সি উইল ফল when US government increases money supply in domestic market. US government যদি তার মার্কেটে মানি সাপ্লাই বৃদ্ধি করে ইউএস কারেন্সির উপর ইন্টারেস্ট রেটটা ফল করবে, ইউএস কারেন্সির ইন্টারেস্ট রেট ফল করলে এই যে ডলারের যে ডিমান্ড সেটা ফল করবে। ডলার ডিমান্ড যদি ফল করে, কেমন ডলারের ডিমান্ড ফল করলে অটোমেটিক্যালি ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটাও কি করবে, এক্সচেঞ্জ রেট বাড়বে। এক্সচেঞ্জ বাড়ার অর্থ হচ্ছে ডলারের মূল্য ডেপ্রিসিয়েশন করবে, ডলার যদি মাস কম কিনতে চায় ডলারের মূল্যটা ফল করবে। ডলার মূল্য ফল করার অর্থ হচ্ছে ডলার ডেপ্রিসিয়েশন হওয়া, অর্থাৎ এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পাওয়া। এখানে তাই ঘটবে এটা। অর্থাৎ যখন শর্ট রানে ইউএস গভর্নমেন্ট মানি সাপ্লাই বৃদ্ধি করে তখন ইউএস কারেন্সির ইন্টারেস্ট রেটটা ফল করে। ইন্টারেস্ট রেটটা ফল করলে যে যে আমরা যে বলেছি ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন, যার মাধ্যমে মার্কেটে এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়, ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশনটা বিঘ্নিত হয়। ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশনটা যখন ইউএস ইন্টারেস্ট রেটটা ফল করবে তখন ইউএস কারেন্সিতে ইনভেস্ট করে যে পরিমাণ রিটার্ন পাওয়া যাবে ইন টার্মস অফ ডলার, ইউরোপিয়ান কান্ট্রিতে ইনভেস্ট করে তার চেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে ইন টার্মস অফ ডলার। অর্থাৎ যদি রিটার্ন যদি ফল করে, ইউএস ইকোনমি ইন্টারেস্ট যদি ফল করে, এখন যদি রিটার্ন পাওয়া যায় কেমন, কিন্তু যদি এক্সচেঞ্জ রেট অপরিবর্তিত থাকে, এক্সচেঞ্জ রেট যদি এখানে থাকে, ইউরোপিয়ান কারেন্সিতে ইনভেস্ট করে ডলার টার্মসে আরো বেশি পরিমাণ এই পরিমাণ রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ যখন ইউএস ইন্টারেস্ট রেটটা ফল করবে তখন ইউরোপিয়ান রিটার্ন ইন টার্মস অফ ডলার উইল বি হায়ার রিটার্ন দ্যান দা ইউএস রিটার্ন which is now at $1. তাহলে কি হবে, এই যে ইউএস কারেন্সিতে ডিমান্ড কমে গেল, ইউএস কারেন্সিতে মানুষ কম ধরে রাখবে, ইউরোপিয়ান কারেন্সি মানে বেশি কিনতে চাইবে। অর্থাৎ মানুষ যে কারেন্সি অ্যাকাউন্ট আছে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, সেখানে মানুষ ইউরোপিয়ান কারেন্সি কিনবে। অর্থাৎ there will be the long position in European currency by selling US currency. US currency দিয়ে তারা ইউরোপিয়ান কারেন্সি কিনে তারা কিন্তু পজিশন চেঞ্জ করবে ফরেন কারেন্সি অ্যাকাউন্টে, এবং এতে US কারেন্সির ডিমান্ড কমে যাবে এবং US কারেন্সির এক্সচেঞ্জ রেটটা ফল করবে। এটা ওয়ান পয়েন্টের কারণে বৃদ্ধি পাবে। এটা হলো আমাদের শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্ট ইন দা ফরেন কারেন্সি মার্কেট। কেমন এখানে প্রসেসগুলো আমি মুখে বললাম, তোমরা যদি বইটা ফলো, আমরা এখানে আসলে যে বইটা ফলো করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বই, ক্রুগম্যানের বই। আমি রেফারেন্স এখানে লিখি বইটা, আমরা ডিফারেন্ট রেফারেন্স, অন্য একটা রেফারেন্স বই ব্যবহার করছি না, আমরা রেফারেন্সটা লিখে দিতে হবে। International trade or international money payment, which one? International money payment, international connection. It's a capital person. Right. And the room person. Voice force. বলতে পারি এই বই চ্যাপ্টার এটা আমরা একটু ফলো করব, রেফারেন্স চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15, 16 এবং সম্ভবত 17 চ্যাপ্টার এখান থেকে আমরা সংক্ষেপে কভার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের এই অ্যাসেট মার্কেট অ্যাপ্রোচে যে ফরেন কারেন্সি মূল্য নির্ধারিত হয় রেফারেন্স। আমরা বলছিলাম তাহলে শর্ট রানে যদি ইন্টারেস্ট রেটের পরিবর্তন করা হয় মানি সাপ্লাই পরিবর্তনের মাধ্যমে, তাহলে এক্সচেঞ্জ রেটের উপর একটা প্রভাব পড়ে। মানি সাপ্লাই বাড়ানো বলে এক্সচেঞ্জ রেটে ডেপ্রিসিয়েশন হয়, বিদেশি কারেন্সি, বিদেশি গভর্নমেন্ট মানি সাপ্লাই বাড়ায়। তবে এটা কেন হয় সেটা একটা ব্যাখ্যা দিয়েছি আমরা।
এটাকে ইচ্ছা করলে ম্যাথমেটিক্যাল সাপোর্ট দেওয়া যায়, ইচ্ছা করলে ম্যাথমেটিক্যাল সাপোর্টটা হচ্ছে চিন্তা করতে পারো যে আমরা যখন পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট ছিলাম পয়েন্ট 1 এ যখন ছিলাম, তখন যখন মানি সাপ্লাই বাড়ানো হলো, তখন ইউএস মার্কেটে ডিমান্ড ফর মানি তুলনায় সাপ্লাই মানি বেড়ে গিয়েছে, যে কারণে ইউএস ইন্টারেস্টটা ফল করেছে। কেমন? এবং ইউএস ইন্টারেস্টটা ফল করার কারণে যে যে ডিমান্ড ফর মানে যেটা সেটা ইউএস মানি সাপ্লাই সমান হয়েছে, নতুন মানি সাপ্লাই সমান হয়েছে। ইন্টারেস্ট রেট ফল করলে ডিমান্ড ফর মানি কি করে? ডিমান্ড ফর মানি ইনক্রিজেস। যখন ইন্টারেস্ট রেটটা ফল করে তখন ডিমান্ড ফর মানিটা ইনক্রিজ করে। আমরা যে আমাদের ডিমান্ড ফর মানি কার্ভ যেটা আছে সেটা বরাবর আমরা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে আসছি। আমরা তার মানি সাপ্লাই যখন বাড়ানো হয় তখন ডিমান্ড ফর মানিকে সাপ্লাই মানি সমান করার জন্য দিস মানি সাপ্লাই সমান করার জন্য ইন্টারেস্ট ফল করলে আমাদের ডিমান্ড ফর মানি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে সেটা নতুন মানি সাপ্লাই সমান হয়। এটা হচ্ছে মানি মার্কেট অ্যাডজাস্টমেন্ট। এবং অ্যাসেট মার্কেটে এই যে ইন্টারেস্ট রেটটা যে ফল করলো, ফল করার কারণে যে নতুন যে ইন্টারেস্ট রেট নির্ধারিত হলো আর $2, এটা হচ্ছে ইউএস মার্কেট। দুটো মার্কেট আছে, ইউএস মার্কেটের রিটার্ন, এটা হচ্ছে একটা ইউ মার্কেটের রিটার্ন। ইউ মার্কেট রিটার্নটাকে আমরা বিশেষ মাধ্যমে প্রকাশ করেছি, এটাকে আমরা ইউ মার্কেট হচ্ছে আরবি। এটার সাথে আমাদের কি যোগ করতে হয়, যে কারেন্সির এক্সপেক্টেড যে অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন সেটা আমাদের এখানে যোগ করতে হয়। আমাদের ছিল ডলার ইউরো এক্সপেক্টেড ভ্যালু মাইনাস কারেন্ট ভ্যালু ডিভাইড বাই কারেন্ট ভ্যালু। এটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েশন। এটা যোগ করা হলে এই দুটো কারেন্সির যে রিটার্ন সেটা একই মুদ্রায় প্রকাশিত হয়ে যাবে। এটা ডলার রিটার্ন, এটা ইউরো রিটার্ন। ইউরো রিটার্ন মেজার্ড ইন টার্মস অফ ডলার। ইউরো রিটার্নটাকে ডলার প্রকাশ করার জন্য আমরা কি করি, যে ইউরো ইন্টারেস্ট যেটা আছে সেটা ইউরোর সাথে ডলারের যে এক্সচেঞ্জ রেট আর যে এক্সপেক্টেড অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন সেটাকে আমরা যোগ করে দিই। এটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ অ্যাপ্রিসিয়েশন অর ডিপ্রিসিয়েশন অফ দা ফরেন কারেন্সি। যোগ করলে দুটো একই কারেন্সিতে প্রকাশ করা হয়। তো যখন দুটো সমান হয় তখন আমরা বলি কি ইন্টারেস্ট রেট প্যারিটি এক্সিস্টস। দুটো কারেন্সির রিটার্ন মেজার্ড ইন টার্মস অফ সেম কারেন্সি ইজ ইকুয়াল ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশন। আর যদি আমরা যদি ফল করে R2 তে আসে, ফল করে আমাদের এই পক্ষটা বড় হয়ে যায়, ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশনটা তখন বিঘ্নিত হয় বা ভেঙে পড়ে। তো আমাদের এই দুটো পক্ষকে আমাদের সমান করতে হয়। দুটো পক্ষকে সমান করার জন্য, যেহেতু আমরা বলছি যে ইউরোপিয়ান গভর্নমেন্ট তার কোনো ইন্টারেস্ট রেট পরিবর্তন করছে না, এবং যেহেতু এটা শর্ট টার্ম পরিবর্তন, এক্সপেকটেশনের পরিবর্তন আসছে না, সুতরাং অ্যাডজাস্টমেন্টটা আসতে হবে কোথায়, এখানে আসতে হবে অ্যাডজাস্টমেন্ট। যেহেতু এটা ফল করেছে এবং এই ফল করার কারণে দুটো পক্ষকে সমান করার জন্য আমাদের এই জিনিসটাকে আমাদের কমাতে হবে। যেহেতু কমে গিয়েছে ইন্টারেস্ট রেটটা, এটাকে কমানোর জন্য আমাদের কি করতে হবে, এটা যদি স্থির তাহলে এই পক্ষটাকে কমাতে হবে। এই পক্ষটাকে কমাতে হলে এটা যদি স্থির এক্সপেকটেশনটা শর্ট টার্মের জন্য আমাদের এটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে এটার এই দুটো ব্যবধানটা কমে যাবে। বৃদ্ধি পেলে কেমন ব্যবধান কমবে এবং এটা বড় সংখ্যার থেকে ভাগ করা হয় ব্যবধানটা আরো কমবে। ফলে এই অংশটুকুকে ছোট করার জন্য আমাদের এটাকে বাড়াতে হবে। যদি বাড়ানো যায় তাহলে এই দুটো পক্ষ আমাদের সমান হবে, আবার ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশন হোল্ড করবে। এই যে কথাগুলো আমরা মুখে বললাম বা লজিকের মাধ্যমে বললাম, সেটাকে আমরা এই অ্যালজেব্রিক লজিক আমরা এখানে দাঁড় করাতে পারি। যে আমরা গ্রাফিক্যাল যে ইন্টারপ্রিটেশন দিলাম সেটাকে আমরা একটু সাপোর্ট দিতে পারি। আমরা অর্থাৎ দুটো কারেন্সির ইন্টারেস্ট রেটকে সমান করার জন্য করতে হবে যে এক্সচেঞ্জ রেট যেটা আছে সেটাকে বাড়াতে হবে বা ডলারকে ডিপ্রিশিয়েট করতে হবে। ডলার যদি ডিপ্রিশিয়েট করে তাহলে আবার ইন্টারেস্ট প্যারিটি কন্ডিশনটা হোল্ড করবে এবং দুটো মার্কেটে আমাদের মানি মার্কেটে এবং অ্যাসেট মার্কেটে ভারসাম্য আবার ফিরে আসবে। কেমন? এগুলো আমাদের যে মানি সাপ্লাই পরিবর্তন করা হলে কি ধরনের প্রভাব পড়ে। যেটা ইচ্ছা করলে তোমরা ইউরোপিয়ান কান্ট্রি যেটা আছে তাদের মানি সাপ্লাই যদি পরিবর্তন হয়, ইউএস মানি সাপ্লাই যদি পরিবর্তন না হয়, সে তখন তোমরা দেখাতে পারো যে ইউরোপিয়ান মানি সাপ্লাই বৃদ্ধি পায়, ইউএস মানি সাপ্লাই যদি বৃদ্ধি না পায় তাহলে ইউরোপিয়ান কারেন্সিটা ডিপ্রিশিয়েট করবে, ইউএস কারেন্সিটা অ্যাপ্রিশিয়েট করবে। কেমন? এগুলো আমাদের শর্ট রান
এক্সপ্লেনেশন অর শর্ট টার্ম অ্যানালাইসিস। এখন আমরা এটার সাথে কম্পেয়ার করব লং রানে কি হবে। লং রানে আমরা যদি প্রেজেন্টটা দেখার চেষ্টা করি লং রানে এবং সেটাকে শর্ট টার্মের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে বলবো এটা যে মানি প্রাইস লেভেল এন্ড এক্সচেঞ্জ রেট ইন দ্য লং রান। মানি যদি পরিবর্তন করা হয় সেটা প্রাইস লেভেলের উপর একটা প্রভাব ফেলবে। মানি প্রাইস লেভেল যেটা আমরা এখানে প্রাইস লেভেলটাকে যুক্ত করছি এন্ড এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ ইন দা এখন আমরা শর্ট টার্ম থেকে লং রানে চলে আসি। এটা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। শর্ট টার্ম অ্যানালিসিস আমরা মানি সাপ্লাইকে শুধু পরিবর্তন করেছিলাম এবং প্রাইস লেভেল এক্সচেঞ্জ রেট may change in the long run. লং রান মধ্যে লং রান বিষয়টা বলে এখানে প্রাইস লেভেলটা পরিবর্তন হতে পারে। প্রাইস লেভেল এন্ড দুটো জিনিস পরিবর্তন হবে, একটা প্রাইসটা চেঞ্জ হবে যেটা আগে হয়নি এবং এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট এই দুটো জিনিস এখানে কি বলছে এটা আমরা এটা বলছে আমরা ডলার ইউরো expected exchange rate will adjust, will change or adjust. ঠিক আছে, এই বিষয়টা আমাদের লং রানে এখানে যুক্ত হবে। যুক্ত করে আমরা দেখব যে মানি সাপ্লাই যদি পার্মানেন্টলি চেঞ্জ করা হয় বা লং রানে চেঞ্জ করা হয় তাহলে সেটা ভারসাম্য এক্সচেঞ্জ রেটের উপরে কিভাবে প্রভাব ফেলবে। অর্থাৎ পরিবর্তন যদি লং রান হয়, লং রান চেঞ্জ যদি হয় মানি সাপ্লাই পরিবর্তনটা পার্মানেন্টলি যদি চেঞ্জ করা হয়, শর্ট টার্ম চেঞ্জ হচ্ছে যে আমি এই বছর বাড়ালাম পরের বছর অবশ্যই আগে লেভেলে নিয়ে আসলাম। আমি 500 কোটি টাকা মানি সাপ্লাই বাড়িয়ে দিলাম, তো অবশ্যই থেকে আমি 2000 কোটি টাকা করলাম মানি সাপ্লাই, কিন্তু আগামী বছর আবার আগে থেকে ফিরে আসলাম, 500 কোটি থেকে ফিরে আসলাম। এটা হচ্ছে এক ধরনের শর্ট টার্ম চেঞ্জ। আর লং টার্ম চেঞ্জ হচ্ছে যে পার্মানেন্ট চেঞ্জ। আমি মানি সাপ্লাই বাড়িয়ে 15,000 থেকে 20,000 করলাম, কোটি টাকা করলাম এবং পরবর্তী বছর এটাকে আমি কন্টিনিউ করলাম, 20,000 কোটি টাকা এখন ধরে রাখলাম আর আগে থেকে ফিরিয়ে আনলাম না। এটা হচ্ছে লং রান চেঞ্জ। তো এই ধরনের লং রান চেঞ্জের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ে মানে সাপ্লাই যে লং রান সাপ্লাই যে পরিবর্তন সেটা কি ধরনের প্রভাব পড়ে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে in the short run price level and output are fixed. So money supply or the money market equilibrium condition is the interest rate. Short run interest rate নির্ধারিত হয় money supply এবং money demand এর মাধ্যমে। হচ্ছে মানি সাপ্লাই আর এটা হচ্ছে মানি ডিমান্ড, এটা ইনকাম এবং ইন্টারেস্ট রেট আই কিংবা আর এর উপর নির্ভর করে। ইন্টারেস্ট রেটকে প্রথমত আর দিয়ে দিতে হয়, প্রথমত আই দিয়ে দিতে হয়। আমরা এই টেস্ট করি আমরা এটা আর দিয়ে দিতে হচ্ছে, এই দুটো যেখানে সমান হবে সেখানে আমাদের শর্ট রান ইন্টারেস্ট রেটটা নির্ধারিত হবে। কিন্তু লং রানে প্রাইসটাকে ফিক্সড হয় শর্ট রানে। আমরা এটা একটু পরিবর্তন করে লিখব, যেটা আমরা লং রান অ্যানালাইসিস করছি যেখানে প্রাইসটা অ্যাডজাস্ট হবে বা প্রাইসটাও পরিবর্তন হবে। আমরা যদি এটাকে ডান দিকে নিয়ে যাই, এটাকে পাশে নিয়ে আসি, লিখতে পারি m বাই l বাই r = t। প্রাইস লেভেলটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? প্রাইস লেভেল যেটা আমরা ফিক্স করেছি লং রান আমরা বলছি যে মানি মার্কেটে অ্যানালাইসিসের মাধ্যমে এই প্রাইস লেভেলটা নির্ধারিত হয় মানি অ্যামাউন্ট অফ মানি এবং কিছু নমিনাল মানি, আর এটা হচ্ছে ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানি আমরা এল দিয়ে দিচ্ছি, আমরা ডিমান্ড ফর মানি এবং মানি সাপ্লাই নমিনাল মানি সাপ্লাই দুটোর উপর নির্ভর করে আমাদের প্রাইস লেভেলটা কত হবে। প্রাইস লেভেল কিন্তু আমি বুঝিয়ে, তো যদি ডিমান্ড ফর মানি যদি আনচেঞ্জ থাকে, ডিমান্ড ফর মানি যদি পরিবর্তন না হয়, আমরা যে আগে ফিশারি আমরা যে আগে কোয়ান্টিটি থিওরি অফ মানি করেছি সেখানে আমরা দেখেছি যে মানি সাপ্লাই যে রেটে বাড়ানো হয় প্রাইস লেভেল ঠিক একই রেটে বাড়ে, যেটাকে বলা হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি। মানি সাপ্লাইকে 10% বাড়ানো হলে প্রাইস লেভেল 10% বাড়ে।
এই থিওরিটা কাজ করে যদি ডিমান্ড ফর মানি স্টেবল হয়, না হয়, বা আমরা সেখানে ভ্যালুসিটির পানির কথা বলেছিলাম, এই ভ্যালুসিটির পানিতে ডিমান্ড ফর মানির উপর নির্ভর করে। তো এই ভ্যালুসিটি যদি আনচেঞ্জ থাকে তাহলে এই কোয়ান্টিটি ফিগার পয়েন্টে কাজ করে। তো মাইনাস থেকে যত পার্সেন্ট বাড়ানো হবে প্রাইস লেভেল 2% বাড়বে। যদি এই ডিমান্ড ফর মানি যদি পরিবর্তন না হয়, স্থির থাকে, যদি মাইনাস থেকে যত পার্সেন্ট বাড়াবো প্রাইস লেভেলটা তত পার্সেন্ট বাড়বে। মাইনাসের সাথে প্রাইস লেভেলের একটা সম্পর্ক আছে। আমরা আগের যে চিত্রটা এঁকেছি আমরা, সেখানে কিন্তু আমরা মাইনাস থেকে বাড়িয়েছি, বাড়িয়ে আমরা কি করেছি মাইনাস থেকে কাপ থেকে নিচে থেকে শিফট করেছি আমরা, কিন্তু আমরা সেখানে প্রাইসকে চেঞ্জ করিনি। আমরা সেটা আসলে একটা শর্ট টার্ম অ্যানালাইসিস। এখন আমরা বলছি যে মানি সাপ্লাইকে যদি 10% বাড়ানো হয়, প্রাইস লেভেলে 10% বেড়ে যাবে। তাহলে মানি সাপ্লাই কাপে আমরা এদিকে শিফট করেছিলাম, সেটা আর সেখানে থাকবে, সেটা আগের জায়গায় ফিরে আসবে। কেমন? প্রাইস লেভেল যদি সমপরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ এমপি যদি 5% বাড়িয়ে দেয়, পি যদি 5% বেড়ে যায়, তাহলে মানি সাপ্লাই কোনো পরিবর্তন আসবে না। মানি সাপ্লাই যেখানে ছিল সেখানে থাকবে। ফলে যেহেতু মানি সাপ্লাই কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই ফান্ড সবসময় সমান থাকবে, তো ইন্টারেস্ট রেটে কোনো পরিবর্তন আসবে না। তবে লং রানে মানি সাপ্লাইকে বাড়িয়ে বা কমিয়ে ইন্টারেস্ট রেটে কোনো প্রভাব পড়তে পারে, এবং প্রভাব পড়তে না পারার কারণে এই ফরেন কারেন্সি মার্কেটেও কোনো এক্সচেঞ্জের উপর কোনো প্রভাব ফেলতে পারে না ইন দ্য লং রান। কেমন? এটা হলো আমাদের লং রান ইন্টারপ্রিটেশন। তবে এখানে এটা হচ্ছে শুধুমাত্র মানি মার্কেটের উপর ভিত্তি করে আমরা দেখানো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে মানি মার্কেট ছাড়া আর অনেক সোর্স থেকে পরিবর্তন আসতে পারে ডিমান্ড ফর মানি। ইন্টারেস্ট রেটের পরিবর্তন শুধুমাত্র মানি সাপ্লাই মানি ডিমান্ডের মাধ্যমে আসে না। যদি মনে করো আউটপুটের ডিমান্ড যদি বৃদ্ধি পায়, আউটপুট যদি বৃদ্ধি পায়, আউটপুট বৃদ্ধি পেলেও মানি ডিমান্ড বাড়তে পারে। কেমন? তার মাধ্যমে ইন্টারেস্ট পরিবর্তন আসতে পারে, কিংবা প্রোডাক্টিভিটি চেঞ্জ হলেও ডিমান্ড ফর মানি করতে পারে, তার মাধ্যমে ইন্টারেস্ট রেটের পরিবর্তন আসতে পারে। সুতরাং ইন্টারেস্ট রেটের পরিবর্তন শুধুমাত্র এই ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই মানির মাধ্যমে নির্ধারিত হয় না, আর কিছু এক্সটার্নাল সোর্স আছে, মানি মার্কেটের বাইরেও কিছু ফ্যাক্টর আছে, বুস্ট মার্কেট থেকে হচ্ছে অনেক সময় কিছু পরিবর্তন যেগুলো মানি মার্কেটের ইন্টারেস্টের উপর প্রভাব বিস্তার করতে পারে। সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আমরা আপাতত আমরা শুধুমাত্র মানি মার্কেট যে ডিস্টারবেন্স, তার মাধ্যমে কিভাবে ভারসাম্য এক্সচেঞ্জের পরিবর্তন হয় তার একটা দেখা দেওয়ার চেষ্টা করছি আমরা। তো আমরা এখানে দেখবো যে লং রানে আমরা দেখেছি যে শর্ট টার্মে আমরা কি দেখেছি, শর্ট টার্মে আমরা দেখেছি যে মানি সাপ্লাই বাড়ানো হলে ইন্টারেস্ট রেটটা বাড়ে, কেমন? সরি, এক্সচেঞ্জ রেটটা বাড়ে না, দেখেছি আমরা। এখানে আমরা দেখবো যে লং রানেও এক্সচেঞ্জ রেটটা বাড়ে, তবে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, দুটো বৃদ্ধির মধ্যে। অর্থাৎ শর্ট টার্ম এবং লং রান উভয় ক্ষেত্রে যখন মানি সাপ্লাইকে বাড়ানো হয়, মানি সাপ্লাইকে বাড়াচ্ছে আমি, কেমন? বাড়ানো বলে কি হবে, আমরা বুঝছি যে এক্সচেঞ্জ রেটটাও বাড়বে, ডলারের সাথে ইউরোর যে এক্সচেঞ্জ রেট আছে সেটাও বাড়বে, অর্থাৎ ডলার ডেপ্রিসিয়েশন হবে। ডলার তারপর শর্ট টার্মে দেখেছি আমরা শর্ট টার্ম, এবং আমরা দেখবো যে লং রানে একই ঘটনা হবে, যে ডলারের সাথে ইউরোর যে এক্সচেঞ্জ রেট লং রানে, তবে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, দুটো বৃদ্ধির মধ্যে। লং রানে যে বৃদ্ধি সেটা হচ্ছে প্রপোর্শনাল চেঞ্জ, প্রপোর্শনাল, আনুপাতিক হারে এক্সচেঞ্জ রেটের বৃদ্ধি হবে। আমি যদি মনে করো 5% মানি সাপ্লাই যদি বাড়িয়ে দিই, আমি 5%, আমার লং রানে এক্সচেঞ্জ রেটটা 5% ডেপ্রিসিয়েশন করবে। কিন্তু যদি শর্ট টার্ম চেঞ্জ হয়, শর্ট টার্ম চেঞ্জের ক্ষেত্রে দেখা যাবে বাজার শর্ট টার্ম যে ইফেক্ট সেটা হবে যে এক্সচেঞ্জ রেট যদি বলছি মানি সাপ্লাই বাড়ানো হলে এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করবে, এটা হচ্ছে মোর দ্যান প্রপোর্শনাল। এটা হচ্ছে মনে করো এটা 7% ডেপ্রিসিয়েশন হবে, অর্থাৎ সরকার 5% মানি সাপ্লাই বাড়িয়ে দিল, তার ফলশ্রুতিতে শর্ট টার্মে 5% এর পরিবর্তে 7% এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হচ্ছে। এটাকে এই যে মানি সাপ্লাই 5% বাড়ানো হলো কিন্তু এক্সচেঞ্জ রেট অনেক বেশি বেড়ে গেল, এই ঘটনাটাকে বলা হয় ওভারশুটিং বলা হয়।
demand supply overshooting in the short term. We 5% demand supply বাড়ালাম, এর ফলশ্রুতি হলো 7% আমার এক্সচেঞ্জ রেটে পরিবর্তন হবে। demand supply কে বাড়ানো হলে ইউজ করে নিতে 5% কিন্তু এক্সচেঞ্জ রেটে পরিবর্তনটা বেশি হলো, এটাকে বলা হয় ওভারশুটিং, বলা হয় ওভারশুটিং, বেশি পরিবর্তন হয়। কিভাবে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। যে আমরা বলছি যে although price is sticky in the short term, changes in money supply creates demand and cost pressures that eventually lead to future increases in price level. And this results in some of the these pressures come from some of the sources like excess demand for output and labor, inflationary expectation, and raw material prices. আমরা এই যে লং টার্ম অ্যাডজাস্টমেন্ট এবং শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্ট, এই দুটোকে আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি, এই যে কথাগুলো এখানে বললাম আমরা, যদি আমরা গ্রাফের মাধ্যমে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা মনের একটা সুবিধা এবং বুঝতে সুবিধা, সেটা আমরা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো বেশি ব্যবহার করি। একটা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করি, কিভাবে লং রান এবং শর্ট রান অ্যাডজাস্টমেন্টকে আমরা কম্পেয়ার করতে পারবো, এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করি। যে আমরা চারটা চিত্র রাখবো, একটা শর্ট রানের জন্য, একটা লং রানের জন্য, বাম পাশে শর্ট রানের জন্য আর ডান পাশে হবে লং রানের জন্য। আমরা এখানে বলছি যে আমরা এক্সচেঞ্জ রেট দেখাচ্ছি, আমরা এদিকে দেখাচ্ছি আমরা মানি পরিমাণ, এর মানি, আমাদের ইন্টারেস্ট রেট, ইউএস ইন্টারেস্ট রেট, ডলার ইন্টারেস্ট রেট, আমাদের রিটার্ন অন ইউরোপিয়ান মানি, ফরেন মানি, কেমন? এটা আমাদের মানি মার্কেট, এখানে আমরা যাচ্ছি মানি মার্কেট, মানি সাপ্লাই পরিমাণ M1 ছিল ইউএস মার্কেটে, মানি সাপ্লাই পরিমাণ প্রাইস ছিল মূলত P1 ইনিশিয়ালি। ডিমান্ড ফর মানি ছিল আমাদের ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়, তারপর আমরা একটা ডিমান্ড ফর মানি বলেছিলাম আমরা L Y আর ডিমান্ড ফর মানি, এদিকে আমরা ইন্টারেস্ট রেট দেখছি, আমরা ইন্টারেস্ট রেট দেখছি, এটা জান দেখছি, এটা কনফিডেন্স। এই ছিল আমাদের বেসিক ডায়াগ্রামটা, স্কেলেটন ডায়াগ্রামটা, এটা আমরা পরিবর্তন করেছি। আমরা বলেছি যে মানি সাপ্লাইকে যখন বাড়ানো হয়, মানি সাপ্লাইকে বাড়িয়ে আমরা M2 করলাম, ইউএস ইকোনমি, কেমন? শর্ট রান আমরা বলছি যে প্রাইসটা পরিবর্তন হয় না, প্রাইসটা P1 এ শর্ট রান, এই শর্ট রানে প্রাইস পরিবর্তন হয় না, মানি সাপ্লাইকে বাড়ানো হয়েছে, তাই M2/P স্থির আছে, M2 বেড়েছে, M বেড়েছে, তাই এটার মানটা, এই রেশিওটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমরা বলছি এই রেখাটা নিচে দিকে শিফট করা শর্ট রান, কেমন? এবং শিফট করলে আমরা বলছি, এটা আমরা বলছি দেখেছি যে আমাদের ইন্টারেস্ট রেট সেটা ফল করে, R1 থেকে R2 তে ফল করে, ইন্টারেস্ট ডলার ইন্টারেস্ট রেট, এবং ফল করলে আমাদের যে এক্সচেঞ্জ রেট, এটা আমাদের আগে 0.1 এ ছিল, এই 1 এর সাথে করসপন্ডিং অ্যাসেট মার্কেটের পয়েন্ট হচ্ছে 1 প্রাইম, এটা ছিল আমাদের ইনিশিয়াল এক্সচেঞ্জ রেট ইন দ্য অ্যাসেট মার্কেট P1। এই চিত্রটা আমরা এর আগে যে আমরা দেখেছিলাম তার সাথে এটা মিল আছে। তবে যেহেতু এটা একটা লং রান অ্যানালিসিস, লং রান হওয়ার কারণে আমরা বিভিন্ন কারণে বলছি যে বিভিন্ন কারণে প্রাইস লেভেলটা মুভ করবে, প্রাইস লেভেলটা মুভ করবে, যে লং রান প্রাইস লেভেলটা বৃদ্ধি পাবে, প্রেসারের কারণে, ডিমান্ড প্রেসারের কারণে সাধারণত প্রাইস লেভেলটা বৃদ্ধি পাবে, এবং প্রাইস লেভেল যখন বৃদ্ধি পাবে, প্রাইস লেভেল যখন আমাদের এই যে আমাদের
যদি বৃদ্ধি পেয়ে থাকে যদি বৃদ্ধি পেয়ে থাকে এই রেখাটা আবার উপরে শিফট হবে আগের জায়গায় ফিরে আসবে এখন দুটো পরিবর্তন হবে শুধুমাত্র যে প্রাইস লেভেলটা বৃদ্ধি পাবে তা না এখানে আরেকটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হলো যে তাহলে লং রানে এটা হচ্ছে শর্ট রান সিচুয়েশন এই শর্ট রান থেকে আমরা লং রানে যাব এবং কম্পেয়ার করব শর্ট রান থেকে যখন আমরা লং রানে যাব তখন দুটো পরিবর্তন হবে একটা হচ্ছে প্রাইস লেভেলটা ইনক্রিজ করবে V1টা রাইজ করবে V1টা বৃদ্ধি পেয়ে কিছু দিক যাবে আর দুই নম্বর হচ্ছে এই এক্সচেঞ্জ একটা এক্সপেক্ট এক্সচেঞ্জ সেটা পরিবর্তন হবে যে আমাদের এখানে যে একটা এখানে এই রেখার মধ্যে একটা এক্সপেক্ট এক্সচেঞ্জ আছে এটা হচ্ছে আমাদের ডলার ইউরো ই এটা একটা এক্সপেক্ট এক্সচেঞ্জ ছিল এই রেখার ভিতরে E1 তো আমরা জানি বা ইনভেস্টররা জানে যে মার্কেটে বাড়ানো হলে এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন হবে লং রানের ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হলো কত 2% মার্কেটে বাড়ানো হবে 2% কারেন্সি ডেপ্রিসিয়েশন হবে এই যে expectation about the foreign currency about the US currency has changed যেটা শর্ট টার্মে এটা স্থির ছিল শর্ট টার্মে এটা পরিবর্তন হয়নি এখন এই যে এই রেখাটা এই জায়গায় থাকবে না কারণ যেহেতু এটা পরিবর্তন হয়ে গেছে এই এক্সপেকটেশনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে লং রানে হলে শুধুমাত্র এই প্রাইসটা চেঞ্জ হয় না সাথে সাথে এক্সপেকটেশনও চেঞ্জ হয় ডলারের সাথে ইউরো যে এক্সচেঞ্জ রেট আছে সেটা পরিবর্তন এক্সপেক্টেড ভ্যালুটা মনে করো আমি এটা যদি 1 বলি এটা 1 থেকে বৃদ্ধি পেয়ে এই এক্সপেক্টেড ভ্যালুটা ডলারের সাথে ইউরো যে এক্সপেক্টেড ভ্যালু সেটা 1 থেকে 2 তে হয়ে যাবে বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি পায় এক্সচেঞ্জ রেট বা ইউএস কারেন্সি ডিপ্রিসিয়েশন হয় এক্সপেক্টেড ডিপ্রিসিয়েশন হয় সে কারণে এই রেখাটা উপর দিকে শিফট করে এই রেখাটা স্থির থাকে না এটা শিফট করে এই রেখাটা এখান থেকে এখানে নিউ শিফট করছে তাহলে দেখো যে আমরা বলছি যখন ইউএস ইকোনমিতে যখন মানি সাপ্লাইকে যখন বাড়ানো হবে তখন এই জায়গাটা এখানে শিফট করবে শর্ট টার্মে প্রাইসটা স্থির থাকে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা ধীর গতিতে হয় প্রাইস অ্যাডজাস্টমেন্টটা কিন্তু মানুষের এক্সপেকটেশনটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হয় মানে যদি কোনো এক্সপেকটেশন করে এই এক্সপেকটেশনের উপর ভিত্তি করে সে ট্রেড করে কেমন অর্থাৎ কোনো ঘটনা ঘটবে বলে এক্সপেকটেশন করছে মানুষ ভাবছে যে ভবিষ্যতে একটা কোম্পানির শেয়ারের দাম কমবে তার উপর ভিত্তি করে সে এখনই কিন্তু শেয়ারটা কিনে ফেলছে সেই দাম ভবিষ্যতে কমবে তার জন্য সে ওয়েট করবে না অর্থাৎ এক্সপেকটেশনের ইমপ্যাক্টটা ইমিডিয়েটলি পড়ে মার্কেটে কেমন মানে যখন এক্সপেক্ট করছে যে এই ইউএস ডলার ডেপ্রিসিয়েট করবে ইন দ্য লং রান সাথে সাথে এই রেখাটা উপর দিকে শিফট করবে সাথে সাথে কিন্তু এই রেখাটা প্রাইস যেহেতু খুব ধীর গতিতে অ্যাডজাস্ট করে এটা আপাতত প্রথম দিকে এখানেই থাকবে আস্তে আস্তে সেটা শিফট করবে এইজন্য ইমিডিয়েটলি যখন মানি সাপ্লাইকে বাড়ানো হয় এই এক্সপেকটেশনের উপর দিকে শিফট করে এবং ভারসাম্য যে এক্সচেঞ্জ রেট সেটা এখানে হয় না এটা এখানে নির্ধারিত হয় এখানে আমার কথা ছিল কিন্তু যে এই সিঁড়িকে উপর দিকে শিফট করার কারণে এটা হয়ে যায় আমাদের ভারসাম্য এক্সচেঞ্জ রেট মনে করি 1 থেকে 2 হয়ে গেল কিন্তু আমরা যে লং রানের কথা বলছি আমরা কেমন এই লং রানে প্রাইসটা কি হবে প্রাইসটা আবার বাড়তে শুরু করবে লং রানে প্রাইসটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে সেই রেখাটা আবার উপর দিকে উঠতে শুরু করবে তো এটা উপর দিকে উঠতে শুরু করলে কেমন উঠতে শুরু করলে কি হবে এই রেখাটা এই যে ডলার রিটার্ন বলছে এটাও আস্তে আস্তে ডান দিকে আবার শিফট করতে শুরু করবে এটা আগের জায়গায় চলে আসবে অর্থাৎ এটা প্রথমে এখানে এসেছিল মানি সাপ্লাই বৃদ্ধির কারণে কিন্তু যখন প্রাইসের অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে এটা উঠতে থাকবে আস্তে আস্তে আবার আগে যে উঠতে থাকবে এটা আমরা বলছি যে এই মানি সাপ্লাইকে যে বাড়িয়েছে ইয়েস শুরুতে করেছে প্রাইসটা যখন ভিত্তিতে P1 থেকে P2 হয়ে যাবে তখন এই দুটো সমান হবে এটা আবার আগের জায়গায় ফিরে আসবে এই রেখাটা আগের জায়গায় ফিরে আসবে এই রেখাটা যখন আগের জায়গায় ফিরে আসবে এই ডলার রিটার্নটা সেটা আগের জায়গায় ফিরে আসবে আর কিন্তু আবার ফিরে আসবে কিন্তু এই এক্সপেকটেশনটা এখানে থাকবে লং রানে just লং রান এক্সচেঞ্জ রেট ডলারের সাথে এক্সচেঞ্জ এটা লং রানে এখানে নির্ধারিত এটা হচ্ছে শর্ট রান লং রান শর্ট রানে এক্সচেঞ্জ রেট বৃদ্ধিটা বেশি হয় লং রানে যতটুকু হবে তার চেয়ে বেশি হয় এটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট ওভারশুটিং বলা হয় কিন্তু
আর যখন প্রাইসটা রেসপন্স করে ধীরে ধীরে প্রাইসটা বাড়তে থাকে, মানুষের আগের লেভেলে ফিরে আসে, ইন্টারেস্ট রেটটা আবার আগের লেভেলে ফিরে আসে, কিন্তু এক্সচেঞ্জ রেটের একটা ডেপ্রিসিয়েশন ঘটে। ডেপ্রিসিয়েশন পরিমাণটা হচ্ছে যতটুকু মানুষের সাথে বাড়া হয়েছে ততটুকু ডেপ্রিসিয়েশন ঘটবে। আমরা ইচ্ছা করলে এই যে লং প্রাইসের যে অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা একটা ডিফারেন্ট চিত্র এখানে দেখাতে পারি। এখানে আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট দেখাইনি, আমরা এখানে জাম্প দিয়ে দেখিয়েছি কেন আমরা। যদি প্রাইস অ্যাডজাস্টমেন্টটা দেখো একটা চিত্রে এভাবে দেখাতে পারো, এক্সচেঞ্জ রেট তো এটা দিয়ে শেষ করব। রেট অফ রিটার্ন বাই কি, আমরা বলছি এটা আমাদের ইনিশিয়াল ইন্টারেস্ট রেট অন ইউএস ডলার অর ডলার ইন্টারেস্ট রেট। এটা আমাদের ইউরোপিয়ান কান্ট্রির ওল্ড এক্সপেকটেশনের উপর ভিত্তি করে যে কার্ভটা আছে সেটা। এটা আমাদের ইনিশিয়াল এক্সচেঞ্জ রেট ডলার এন্ড ইউরো। আর এখানে আমরা মানি মার্কেটকে দেখিয়েছিলাম, এখানে আমরা বলছি এটা মানি সাপ্লাই পরিমাণ M1 বাই P1। এটা এখানে আমাদের একটা ডিমান্ড ফর মানি কার্ভ ছিল LYR। তো মানি সাপ্লাই বাড়ালে বলছি কি আমরা প্রথমে এখানে আসে এটা শিফট করে মানি সাপ্লাই বাড়ালে, মানি সাপ্লাইটা শিফট করে কোথায় আসে M2 বাই P1 এ আসে, এবং এই রেখাটা উপর থেকে জাম্প করে নিউ জাম্প করে। তো যেহেতু ইন্টারেস্টটা ফল করেছে আর 1 থেকে R2 তে ফল করেছে ইন্টারেস্টটা, ডলার ইন্টারেস্ট রেটটা, এবং আমাদের শর্ট টার্ম ইন্টারেস্ট রেট এতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা না আরো বেশি বৃদ্ধি পেয়েছে শর্ট টার্ম। যখন এই এই রেখাটা যখন উপর দিকে উঠতে শুরু করে প্রাইস বৃদ্ধির কারণে, তখন আমরা আস্তে আস্তে এদিকে মুভ করতে থাকি আমরা, এবং এই রেখাটা আস্তে আস্তে ডান দিকে শিফট করতে থাকি এবং আমরা এই রেখা বরাবর আস্তে আস্তে নিচের দিকে শিফট করতে থাকি। এখানে আমরা এসে ভারসাম্য লং টার্ম ভারসাম্য একটা এক্সচেঞ্জ রেট আমরা এখানে পৌঁছি। আমরা এখানে আমরা ডাইনামিক অ্যাডজাস্টমেন্ট দেখার চেষ্টা করব কিভাবে লং টার্ম অ্যাডজাস্টমেন্টটা করব। প্রাইসটা আস্তে আস্তে বাড়তে থাকে, P1 থেকে P2 এর দিকে যায় আমাদের M2 বাই P2, এবং প্রাইসটা যখন বাড়তে থাকে ইন্টারেস্ট রেটটাও আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যে ওভারশুটিং যেটা হয়েছিল সেটা আস্তে আস্তে এলিমিনেটেড হয়ে যায়। লং রান একটা এক্সচেঞ্জ রেট এখানে প্রতিষ্ঠিত হয়, এবং এই লং রান বা এক্সচেঞ্জের যে বৃদ্ধির পরিমাণ সেটা মানি সাপ্লাই বৃদ্ধির পরিমাণে সমান। ঠিক আছে, এটা হলো আমাদের লং রান অ্যাডজাস্টমেন্ট। আমরা এখানে আজকে শেষ করব। কারণ আমরা দেখার চেষ্টা করেছি যে মানি সাপ্লাই বাড়ানো হলে শর্ট টার্মে কি ধরনের রিঅ্যাকশন পড়ে ফরেন কারেন্সি মার্কেটে, এবং লং রানে কি ধরনের রিঅ্যাকশন পড়ে এক্সচেঞ্জ রেট উপর, সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এখানে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারো কিছুক্ষণের মধ্যে, অথবা আমি স্যার বলো। আচ্ছা না বলো, শুনতে পাচ্ছি না, অন্য কেউ বলো। তোমার মোবাইলটা কাজ করছে না, তোমার মাইক্রোফোনটা মনে হয় কাজ করছে না। জি স্যার। কিছু প্রশ্ন আছে তোমাদের নাকি আমি শেষ করব? না না স্যার, এমনিতে আমি জিজ্ঞেস করতেছি স্যার, মিড টার্ম সিটি তো নিছেন স্যার? আমি ইমিডিয়েটলি নিয়ে ফেলতে যাচ্ছি। আমি তাহলে তোমাদের মিড টার্মে একটা কোশ্চেন দিয়ে দিই, ক্লাস টেস্টের মতো করে তোমরা জমা দিবে। তোমরা ক্লাস টেস্ট জমা দিয়েছো? জি স্যার, জমা দিয়ে ফেলছি স্যার। তাহলে মিড টার্ম একটা দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে, তোমরা টাইমে দিয়ে দিব আমি একটা। জি স্যার। আগের মতো জমা দিবে। আমি মিড টার্মে কোশ্চেনটা করব এই ফরেন কারেন্সি মার্কেট উপর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফরেন কারেন্সি বা ফরেন এই এক্সচেঞ্জ রেট উপর। জি স্যার। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। অবশ্যই নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।